সুমন ভাই আমার অসম্ভব ভালো বন্ধু এবং বড় ভাই। হি হ্যাজ অলওয়েজ টেকেন কেয়ার অফ আস। আসলে এটা আমি কখনো ওইভাবে বলি না, খুব কম দু এক জায়গায় হয়তো বলেছি। আমি যদি বলি যে আমার ট্রান্সপ্ল্যান্টে যেই খরচটা গেছে তার লেটস সে 60% খরচ হয়তো উনি বের করেছেন। ফ্যামিলির মধ্যেও এরকম অনেক মানুষ থাকে যাদের হয়তো এড়িয়ে যাওয়ার এবিলিটি থাকে কিন্তু হয়তো করে না। আই গেট ভেরি ইমোশনাল। আমার হাজব্যান্ডের জন্য এটা খুব ডিফিকাল্ট একটা টাইম গেছে এই সেন্সে যে এতগুলো ফাইন্যান্সেস হ্যান্ডেল করা, কারণ অনেক এক্সপেন্সিভ ছিল পুরো ব্যাপারটাই, অ্যান্ড হি হ্যাড টু হ্যান্ডেল এভরিথিং। আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়ের জন্যই আপনার মানে বাঁচার আকুলতার কথা বলেছিলেন। মা হিসেবে সন্তানের জন্যই বেঁচে থাকতে চাই। আমার মনে আছে এখনো যে আমি যখন বাসায় আসি আমার মেয়ের চেহারাটা, ও যে আমাকে দেখে, ও যে আমাকে হাতটা দিল, ওটার একটা ছবিও তুলে রেখেছিলাম। এগুলো বললে আমি খুব ইমোশনাল হয়ে যাই, তবে এইসব ব্যাপারে খুব একটা কথা বলতে চাই না। সঙ্গীত পরিবারে জন্ম, সঙ্গীতের সাথে তার বেড়ে ওঠা। গীতিকার সুরকার আলাউদ্দিন আলী এবং সঙ্গীত শিল্পী সালমা সুলতানার কন্যা আলিফ আলাউদ্দিন আমাদের আজকের জীবন থেকে নেয়ার অতিথি। দীর্ঘ 10 বছর পলিসিস্টিক কিডনি রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং তার সাথে লড়াই করে নতুন একটি জীবন তিনি যাপন করছেন। স্বামী কাজী ফয়সাল আহমেদ এবং একমাত্র কন্যা ফিওনাকে নিয়ে তার সুখের সংসার, সেই সাথে সঙ্গীতের মঞ্চে তার পদচারণা। দর্শক, আমরা আলিফ আলাউদ্দিনের গল্পগুলো শুনবো, তার জীবন থেকে নেয়া সেই কঠিন সময়ের কথা শুনবো। আমি আপনাদের সাথে আছি জাকিয়া সুলতানা। চলুন আমরা চলে যাই তার গল্পে। কেমন আছেন? খুব ভালো আছি। আমরা সবসময় এই গল্পগুলো শুরু করি একটু শৈশব থেকে। এত দারুণ একটি পরিবারে আপনার জন্ম, বিশাল একটি সমৃদ্ধশালী সঙ্গীত পরিবারে জন্ম। পরিবারের কথা শুনবো, বাবা মায়ের কথা শুনবো এবং শৈশবের কথা শুনবো। শৈশবটা আসলে কীরকম জানি না, মানে আমার কাছে তো অসম্ভব সুন্দর, অসম্ভব সুরেলা। জন্মের পর থেকে যেটা আমার কাছে নর্মাল, সেটা যে আসলে অন্য পরিবারের জন্য নর্মাল না, সেটা বুঝতে একটু সময় লেগেছে। কারণ ঘুম থেকে উঠেই মার রেওয়াজ শুনছি, বাবা হয়তো তার মিউজিক রুমে মিউজিক করছেন, তো বিভিন্ন সুর ভেসে আসছে। এই সুরের মধ্যে দিয়েই আমার বেড়ে ওঠা। এবং আমি আবার এদিকে পড়াশোনায় খুব ভালো ছিলাম। সো এই যে গান হচ্ছে, গানের চর্চা হচ্ছে এবং বাসায় কিন্তু বড় সব শিল্পীরা আসছেন, অনবরত বাসায় খাওয়া দাওয়া, হই হুল্লোড়, গান সবই চলছে। তার মধ্যে কিন্তু আবার পড়াশোনা করছি আমি আমার মতো আমার রুমে দরজা বন্ধ করে, আবার গান শুনছি, গান প্র্যাকটিস করছি, আম্মুর সাথে গান গাইছি। তো এভাবেই আমার আসলে নার্চারিংটা ছোটবেলা। এবং সঙ্গীত শিল্পী হয়ে ওঠাটা একরকম আপনার জীবনে কি মানে অবারিত ছিল। একদমই তাই। আসলে আমি যে সঙ্গীত শিল্পী হব এটা মানে যেমন আমার কাজিনদের কথা যদি বলি, ওরা ছোটবেলা থেকে গান শিখেছে এবং ওরা একদম মিউজিক, মানে দে এমবডি মিউজিক। কিন্তু আমার ব্যাপারটা ছিল যে আমি একটু নার্ডি ছিলাম, পড়াশোনা খুব বেশি করতাম, আর গানটা ছিল আমার মার সাথে বসে বসে। মা যখন রেওয়াজ করছে, মা আমাকে ডেকে এটা শিখো, এভাবে শিখো। তো মার কাছে বসে বসে গান শেখা, এবং সেটাও যে খুব সিরিয়াসলি করেছি তা না। তবে আমি ইন জেনারেল খুব ইংরেজি গান শুনতাম এবং ব্যান্ডের গানের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। তো আমার দুই মামা, যেহেতু তখন চাইম নামে একটা ব্যান্ড ছিল ওই সময়টায় আমার ছোটোবেলা, তো দুই মামা চাইমের মেম্বার ছিলেন। তো ওনাদের থেকে আমার একটা ইন্সপিরেশন এসেছে যে একটু পপ, একটু মডার্ন ঘরানার গান, এগুলোর প্রতি একটা দুর্বলতা। এবং ওয়েস্টার্ন গান বাসায় প্রচুর প্র্যাকটিস করতাম, প্রচুর শুনতাম, গাইতাম। তো সেটাও আমার এক ধরনের লার্নিং আমার কাছে আর কি। এই যে ছোটবেলাতেই এত বিখ্যাত মানুষদেরকে দেখে বড় হওয়া, চারপাশে নিজের পরিবারের মধ্যে বিখ্যাত সব মানুষজনের পদচারণা ছিল, সেই ক্ষেত্রে নেপোকিড হিসাবে আপনার কি কোনো ধরনের মানে একটু মানে যেটা বলে প্রিভিলেজ বলে, সে ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? না, অ্যাবসলিউটলি। আমি প্রিভিলেজ বলেই আমার প্রথম অ্যালবামটা আসলে রিলিজ হয়েছে। আমি এতই ছোট ছিলাম ওই সময়, আমি ক্লাস 9-এ পড়ি। আব্বু হঠাৎ করে এসে বললো তোমার একটা অ্যালবাম করব। এবং আমি কিন্তু তখন মানে কোনোভাবে গানের সাথে ওইভাবে জড়িত না, আমি বাসায় গান করি, প্র্যাকটিস করছি। হঠাৎ করে কেন, সো বাবা বললেন বলেই হয়তো হলো। তো আসলে ওটা খুব উইমজিক্যালি হুট করে হওয়া অ্যালবামটা। আব্বু বলেছেন যে আমার কিছু পুরনো গান তোমাকে নতুন করে রিমেক করাবো। তো সেগুলো করলাম। স্টেশনের রেলগাড়ি সেখান থেকে অসম্ভব জনপ্রিয়তা পেল আমার ভার্সনটা। এবং তাছাড়া আরও অনেকগুলো গান এবং কিছু মৌলিক গান, 4-5 দিয়ে আমার প্রথম অ্যালবাম রিলিজ হলো। তো ওই সময়টা আসলে হ্যাঁ বলা যায় না পর্যায়ে ওই সেন্সে, কিন্তু পরীক্ষাটা তো আমাকেই দিতে হয়েছে। অ্যালবামটা তো আমার কণ্ঠেই মানুষ শুনেছে, তো তারা যদি পছন্দ না করতে হয়তো বা আমি
তখনই অ্যাকসেপ্টেড হতাম না। তো সেখান থেকে আমার জার্নিটা কিন্তু আমার মতো। এরপরে কিন্তু আসলে আমার বাবার হাত ধরে বা শুধু ফ্যামিলির অন্য কোনো মেম্বারদের হাত ধরে আমার যাত্রা না, আমার মতোই আমার যাত্রা, তবে শুরুটা অবশ্যই আমার বাবার হাত ধরে। অবশ্যই আলিফ আলাউদ্দিন আলাদা নামে কিন্তু পরিচিত এবং পপ ঘরানার একটা ইয়ে তৈরি করেছেন আপনি, সঙ্গীত শিল্পী, এবং আপনার যে একটি গিনেস বুকের বিষয়ও রয়েছে, সেগুলি আমরা ধাপে ধাপে শুনবো, সেগুলি ধাপে ধাপে শুনবো। একটু বাবা মায়ের কথা শুনি। আমি খুবই প্রিভিলেজড, অবশ্যই এটা আমি মনে করি, এবং এভাবেই বড় হয়েছি। আমার মার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, যেটা সব মা মেয়ের বন্ডিংটা অন্যরকম হয় স্বাভাবিকভাবে। আর বাবার সাথে, বাবা তো খুবই ব্যস্ত থাকতেন, তারপরও বাবার সাথে আমার সম্পর্কটা খুব ইন্টারেস্টিংলি মিউজিক নিয়ে। আমার বাবা আমার সাথে যেহেতু দেখতেন যে আমি অনেক বিদেশি গান শুনি, তো আবার আব্বুর মানে কাজই ছিল হচ্ছে, আব্বু প্রায় রেকর্ডিংয়ের জন্য কলকাতায় যেতেন, তারপরে লাহোরে, করাচিতে, বিভিন্ন মানে এই উপমহাদেশে মোটামুটি ঘোরাঘুরি করতেন মিউজিকের জন্যে। তো দেশের বাইরে গেলেই আব্বু সবসময় আমার জন্য নতুন লেটেস্ট কি মিউজিক বের হচ্ছে ক্যাসেট নিয়ে আসতেন। সবাই ইউজুয়ালি বলেন আমার জন্য মেকআপ নিয়ে এসো, বা না হলে খেলনা নিয়ে এসো, পুতুল নিয়ে এসো, আর আমার ছিল হচ্ছে আমার জন্য খালি ক্যাসেট নিয়ে আসবা, নতুন নতুন যা অ্যালবাম বের হচ্ছে। তো এরকম করে আব্বু নিয়ে আসতো, এবং তারপরে আমার সাথে কিন্তু আব্বু বসে অনেক সময় শুনতো। তো আব্বু আর আমি বসে শুনতাম, তারপরে আব্বু আবার বলতো, আমি আবার আব্বুর কাছ থেকে মতামত নিতাম যে তোমার এই গানটা কেমন লেগেছে, আমার তো খুব ভালো লাগে, এখন এটা লেটেস্ট। তো ওই যে আব্বু যে অসম্ভব মডার্ন ছিলেন মিউজিকের ক্ষেত্রে, এটা অনেকেই বোঝে না। কারণ আমার মনে আছে যখন প্রথম আমি স্টেশনের রেলগাড়ি গানটা আমার বাবার আন্ডারেই যখন প্রথম অ্যালবামটি রিলিজ করলাম, তো ওখানে কিন্তু র্যাপ আছে, আমাকে দিয়ে আমার বাবা বলিয়েছেন তুমি র্যাপ করো, আব্বু বলেছিলেন। তো ওটা কিন্তু আব্বু একটা মডার্ন ভার্সন করেছিলেন, কিন্তু আমার মনে আছে বেশ কয়েকজন এসে শুনে বলছেন তুমি তো তোমার বাবার গানটা নষ্ট করলে, কিন্তু আমি বলছি আমি তো করিনি, এটা আমার বাবাই আমাকে দিয়ে করিয়েছেন। তো আছে না, এক একজনের পারসেপশন এক এক রকম, কিন্তু আমার বাবা যে অসম্ভব মডার্ন একজন থিঙ্কার ছিলেন, কম্পোজার, এক্স্যাক্টলি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতেন, এবং উনি কিন্তু সব ধরনের গান উনি অ্যাপ্রিশিয়েট করতেন। এই জন্যই আমি কিন্তু সেখান থেকেই শিখেছি। দারুণ। এই যে আমি বলবো যে এখন তারা সেই দুজন বিখ্যাত মানুষের এত এত তাদের অর্জন এবং এত সুন্দর সুন্দর গান তারা রেখে গেছেন, কাজের মধ্যে দিয়ে তারা সব সময় সঙ্গীতের অঙ্গনে পদার্পণ করেই যাচ্ছেন তারা, কিন্তু তারা নেই। এই সময়টায় আপনার বিষয়গুলো এখন কেমন মনে হয় তাদের ছাড়া? আসলে কেউই তো বাবা মা চলে যাবে আমরা একটা সময় চিন্তা করি, ছোটবেলা থেকে একটা ভয় থাকে, কিন্তু আসলে এটা যখন কেউ এক্সপিরিয়েন্স করে তখন আসলে যে কষ্টটা কীরকম। আসলে আমার মা তো অনেক বছর মানে সাফার করেছেন আমার কিডনি প্রবলেমে। আমার মার পলিসিস্টিক কিডনি ডিজিজ ছিল, তো ওইটা থেকে আমার মা অনেক বছর মানে সাফার করেছেন। 1996-এ আমার মার কিডনি ট্রান্সপ্লান্ট হয়, তারপর কিন্তু 20 বছর আমার মা বেঁচে ছিলেন, মোটামুটি সুস্থ ছিলেন। বাট যেটা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেলে তারপরেও তো আসলে ইউ হ্যাভ আ লট, অনেক মেডিসিনস খেতে হয়, অনেক রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে দিয়ে থাকতে হয়। তো আমার মা 2016 সালে চলে গেলেন, তারপর একটা বিশাল বড় ধাক্কা ছিল আমার জন্য স্বাভাবিকভাবে, আর আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো ওই সময়টা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল ওটা হ্যান্ডেল করা বা ওইটা দিয়ে করা। এবং তারপরে আমার বাবার যেটা হলো যে লাং ক্যান্সার, ওইটাও একটা ডিফিকাল্ট ফেজ গেল আমাদের লাইফে। তো এবং বাবা যখন চলে গেলেন কোভিডের সময়, ওই সময়টা খুব ডিফিকাল্ট একটা টাইম ছিল আসলে। যে আবার এর মধ্যে আমি নিজে পলিসিস্টিক কিডনি রোগে ভুগছি। সেটা কত সাল থেকে শুরু হয়েছে? এটা অ্যাকচুয়ালি আই ওয়াজ বর্ন উইথ ইট, সেটা যেহেতু একটা জেনেটিক কন্ডিশন আমারও ছিল ছোটোবেলা থেকেই। কিন্তু আমি প্রথম আমার একটা পেইন হয়, অসম্ভব পেইন হয়, যেটার জন্য হসপিটালাইজড হই, তখন আমি জানতে পারি যে আমারও আমার মায়ের মতো পলিসিস্টিক কিডনি ডিজিজের মানে ইস্যুটা আছে। আই থিঙ্ক 2006-07 দিকে আমি জানতে পারি, বাট না 2006 দিকে আমি জানতে পারি। তো ওই লম্বা সময় আমি এই রোগটা নিয়ে মানে একটা নর্মাল লাইফ লিড করার চেষ্টা করছিলাম। আপনি কাউকে বলেননি, নিজে নিজেই সেটাকে সার্ভাইভ করেছেন? সেটা জাস্ট ফ্যামিলির জাস্ট খুব ক্লোজ মেম্বাররা জানতেন, বাইরে আসলে তেমনভাবে কেউই জানতেন না। সো যখন একদমই শেষ পর্যায়ে আমার কিডনি অসুখটা, তখন আমি মোটামুটি সবাইকে মানে জানাতে হয়েছে আর কি, জানিয়েছি। এই তো। আর বাবা যখন 2020-তে চলে গেলেন, ওই সময়টা কোভিডের জন্য, আমিও যে খুব সেই সময়টা কোভিডের সময় বাবার সাথে থাকতে পেরেছি তা না, কারণ আমারও একটা হেলথ রিস্ক ছিল। তো ওই সময়টা খুবই কষ্টের। এখন যখন আমি চিন্তা করি যে ওই সময়টা কি গেছে আমাদের সবার উপর দিয়ে, তো আমি পার্সোনালি মনে করি যে আমার অসুখের জন্য আমি আসলে অনেক সাফার করেছি ওই সময়। এবং বাবাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারেননি, এটার জন্য আফসোস এখন? আর টেক কেয়ার বলতে যে আসলে মানে কাছাকাছি যাওয়াটাই তো সবচেয়ে বড় ব্যাপার ছিল, কারণ আমার একটা হেলথ রিস্ক। আর ওই কোভিডের সময়টা আসলে সবার জন্যই একটা এমন একটা অবস্থা ছিল, বাসা থেকে তো সবাই ভাবে বের হতে পারছি না। তো ওইটাই মানে এখন মনে হয় যে কিরকম যেন হয়ে গেল সবকিছু, কিভাবে মা নেই বাবা নেই।
এবং এখনো মানে যে কোনো একটা কিছু একটা সুন্দর গান শুনলে মনে হয় একটু বাবাকে ফোন দিতাম, এই গানটা হয়তো একটা শোতে খারাপ গাইলে, যেমন খারাপ গাইলে স্পেশালি আমার মা আমাকে ফোন করে, তোমার কিন্তু আজকে গানটা ভালো হয়নি। মাই মম ওয়াজ মাই বিগেস্ট ক্রিটিক ইন আ গুড ওয়ে। এবং আম্মু যখন বলতেন তখন দেখা যেত যে আমি সঙ্গে সঙ্গে আবার জিনিসটাকে একটু চেষ্টা করছি বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করার, আবার বেটার করার। ওইটাই আর কি, যে আম্মুকে অনেক তারা মিস করি। সবচেয়ে বড় সমালোচক ছিলেন, আপনাকে সবসময় গাইড করতেন। আম্মু একটু বেশি। আব্বু অনেক এনকারেজ করেছেন আমাকে। আব্বু ইন জেনারেল যারা আমার বাবার সাথে গান করেছেন, আব্বু কিন্তু অসম্ভব ক্রিটিক্যাল, কিন্তু আমার মেয়ের ব্যাপারে আমি একটু মনে হয় আমাকে একটু একটু ছাড় দিয়েছেন। বাবার কথা বলছিলেন যে মনে হয় যে এখন একটা ভালো গান শুনলে মনে হয় যে বাবাকে যদি জানাতে পারতাম, যদি বাবাকে জানানো যেত ওই পর্যায়ে কি বলতেন বাবাকে? আসলে কি বলতাম জানি না, এখন আমি প্রায় এরকম মনে হয় যে কত কিছু বলার আছে, আসলে কোন কথা বাদ দিয়ে কোন কথা, কারণ একটা বাবা আর মেয়ের কত কথা থাকতে পারে। কিন্তু কিছু অভিমান ছিল বাবার সাথে। আমার বাবা মার একটা সেপারেশনের টাইমটায় আমি পার্সোনালি মনে করি যে সে সময় বুঝিনি, বয়স কম ছিল, ওই সময়টার কিছু অভিমান ছিল আমার বাবার সাথে, যেটা পরে ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও বয়সটা কম ছিল তো তখন ডিল করতে প্রবলেম হয়েছে। তো হয়তো সেই বিষয় নিয়ে কথা বলবো কোনো একদিন, আমি জানি না সেই সুযোগ হবে কিনা কখনো, বাট যদি কখনো বাবার সাথে হয় তখন হয়তো এই বিষয়টা না নিয়ে হলেও মেবি তার মনের অবস্থাটা, তার কি চিন্তা ভাবনা ছিল লাইফ নিয়ে, কেন সে কিছু ডিসিশন নিয়েছিল লাইফে, সেগুলো হয়তো তার সাথে একদিন হয়তো কথা বলবো বা সেই উত্তরগুলো জানবো, এটা মনে হয়। আপনার সংসার জীবন শুরু হলো কবে থেকে? 2006 তখন থেকেই। এবং আমি জানি যে আপনার হাজবেন্ডও একজন সঙ্গীতেরই মানুষ এবং দুজন মিলে অনেক কাজ করা হয়, গিনেজের বিষয়টা আছে। আমি একটু ধাপে ধাপে শুনি গল্পগুলো। আমার সাথে আমার হাজব্যান্ড কাজী ফায়সাল আহমেদ, ও এই মুহূর্তে আর্ট সেলে লিড গিটারিস্ট হিসেবে আছে। ওর পরিচয় হচ্ছে 2001 সালে। আমরা পেন্টাগন নামে একটা ব্যান্ড, আমরা দুজনেই পেন্টাগনে ছিলাম। তো পেন্টাগন আবার আমার বড় মামার ব্যান্ড, তো ওখানে আমি মেম্বার হিসেবে জয়েন করি। তো গিটারিস্ট হিসেবে ফায়সাল তখন জয়েন করে। তো প্রথম দিকে মানে ওর চেহারা দেখলে কিন্তু হিজ আ বেবি ফেস, তো আমার কাছে ধারণা ছিল ও একটা ছোট ছেলে, বোঝা যায় না, মনে ভাবতাম আমার থেকে অনেক ছোট। তো পরে জানতে পারলাম না, সে তখন মাস্টার্স করছে, আমি মাত্র তখন ইউনিভার্সিটিতে ঢুকেছি। তো ওখান থেকে একটা সময় দেখলাম যে আমাদের মিউজিকের টেস্ট মেলে। আমার সোলো লাইন আপের গিটারিস্ট দরকার ছিল, তো আমি তখন ফায়সালকে রিকোয়েস্ট করি যে আপনি আমার সাথে বাজাবেন কিনা। তো তখন বাজাতে গিয়ে প্লে করতে গিয়ে একটা সময় রিয়েলাইজ করলাম যে হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, যেটা আমার অসম্ভব মানে স্বাভাবিকভাবে একটা সফটনেস কাজ করে, একটা উইকনেস কাজ করে, যে সঙ্গীতের প্রতি এবং ওর সাথে আমার মেন্টালিটি অসম্ভব সুন্দরভাবে প্রথম দিকেই ম্যাচ করেছে, ভেরি মানে ফ্রেন্ডলি টার্মসে, এবং একটা ওয়েভলেন্থ আছে না মিউজিশিয়ানদের, আই থিঙ্ক ওই জায়গাটায় ম্যাচ করে গেছে, সুরে বাধা পড়ে গেছেন অনেকটা তাই। তো সেখান থেকে আমাদের একটা বলবো সুন্দর একটা ফ্রেন্ডশিপ শুরু, এবং একটা পর্যায়ে বুঝলাম যে না, হি লাইকস মি, আমারও একটা দুর্বলতা আছে, সেখান থেকেই। মেয়ের কথা শুনতে চাইবো। আমার মেয়ে তো মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে, সামনে ও লেভেল দিবে। সেও আমাদের মতো গান পাগল, কিভাবে হয়েছে জানি না, হওয়ারই কথা ছিল মনে হয়, ইটস ইন দ্য ব্লাড। আমার মেয়েকে আমি 6 বছর পিয়ানো লেসেন্স করিয়েছি ব্লু নোট নামে। শ্রদ্ধেয় পিলু খান, আমাদের রেনেসা ব্যান্ডের পিলু খান, ওনার একটা মিউজিক স্কুল আছে, তো সেখানে 6 বছর পিয়ানো লেসেন্স নিয়েছে। এখন একটু ব্রেকে আছে, আমি চাই যে আরও কন্টিনিউ করুক পিয়ানো লেসেন্সগুলো। ও মিউজিকের ব্যাপারে, আর বাসায় যেহেতু আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট, সো গিটার নিয়ে প্রায় দেখা যায় ইউকুলেলে বা গিটার নিয়েও কর্ড তুলছে, গান শিখছে, গান বাজাচ্ছে। তো আমি খুব ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ওর মধ্যে ওই মিউজিকের বোধটা এসছে, মিউজিকের প্রতি রেসপেক্ট, এবং মিউজিকটা খুব সিনসিয়ারলি সে মানে ভিতরে ধারণ করে। প্রফেশনালি করবে কিনা জানি না, বাট সে যে ভিতরে ধারণ করে, এটা আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার। আপনি বলছিলেন আপনি লেখাপড়ায় অনেক ভালো ছিলেন, তো ওই দিকে কেরিয়ার করার কথা কখনো মনে হয়নি? না, আমি সবসময় জব করেছি। আমি কিন্তু 2024 পর্যন্ত, 2 বছর আগ পর্যন্ত আমি জবে ছিলাম। লাস্টের দিকে এসে কেন বলছি, কারণ দেখা যায় যে সঙ্গীতের সাথে থাকা মানুষদের একটা ক্রাইসিসে ভুগে, যে এটা কি প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা। অ্যাবসলিউটলি। না, যেটা আমি করেছি আমার লাইফে, সেটা হচ্ছে আমি প্রথম দিকে ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম, হেলথ রিলেটেড সেক্টরগুলো যেগুলো, সেগুলো নিয়ে কাজ করছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু মিউজিকের দিকেই সরে এসেছি। সো লাস্টলি আমি হেড অফ মিউজিক হিসেবে একটা টেলিভিশন চ্যানেলে ছিলাম। সো মিউজিক নিয়ে কাজ করেছি। তো 2 বছর আগে জব ছেড়েছি, থিঙ্কিং যে না, আমি
মেবি মাই বডি নিডস রেস্ট। যেহেতু ট্রান্সপ্লান্ট করেছি আমি 2023-তে আমার ট্রান্সপ্লান্ট হয়েছে, তো 24 এসে আমার কাছে মনে হয়েছে যে না, মনে হয় আমি একটু রেস্ট নিই। সো এখন আমি ফ্রিল্যান্স কাজ করছি, আমি সেটা এনজয় করছি খুব। তো করলাম, তো অনেক বছর একটা জব করলাম। জি, আপনার এই জবের কথা শুনবো এবং আপনার যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে সেটাও শুনবো। আমি বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন। তার জীবনের গল্পগুলো শুনছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর ফিরছি জীবন থেকে নেয়ার গল্পে। আমাদের সাথে অতিথি আছেন সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি একটি প্রতিষ্ঠানে বললেন যে একটি টেলিভিশনে ছিলেন আপনি হেড অফ মিউজিক হিসাবে, কেমন উপভোগ করেছেন সেই সময়গুলো? অসম্ভব অসম্ভব এনজয় করেছি আমি। আসলে একটা একটু মনে হয় বলার দরকার, আমার মা অনেক প্রোডাকশন করতেন। আমার মার তখন যেটা বলতাম বিটিভিতে প্যাকেজ প্রোগ্রাম, সো আমার মা সেগুলো প্রডিউস করতেন, ডিরেক্ট করতেন। তো আমার মাকে তখন অ্যাসিস্ট করতাম, অনেক ছোট ছিলাম। আই এম টকিং অ্যাবাউট 2001, 2002 এরকম সময়। তো ছোট ছিলাম কিন্তু আম্মুকে অ্যাসিস্ট করতাম। সেখান থেকে মানে এই যে ক্রিয়েটিভ সাইডটায় আমার যে অনেক মানে এক্সপ্লোর করার জায়গা আছে এবং আমি যে খুব এনজয় করি, তখন মোটামুটি বুঝলাম। সো মিউজিক রিলেটেড যে কোনো কিছুর সাথে আমি সবসময় ইনভলভ ছিলাম। হোস্টিংও কিন্তু আমি করি যখনই, সেগুলো কিন্তু সব মিউজিক রিলেটেড শোগুলো। আপনার একটি প্রোগ্রাম ছিল ভার্জিন তাকদিম তাকদিম, এটা কিন্তু এখন আমরা মনে রেখেছি। এক্স্যাক্টলি, ভার্জিন তাকদিম ওই সময়টাই 2001 এরকম সময়। তো ওই শোটা থেকেও আমি যদি বলি, ওই মিউজিক রিলেটেড কোনো কিছুর সাথে আমি সবসময় মিউজিকের মানুষ। আমি না মিউজিকের বাইরে আসলে কখনো সেভাবে কিছু করিনি এবং করতে চাইও নি। এখনো আমার জগৎটা মিউজিক নিয়ে। আমার হাজবেন্ডও মিউজিক করে, আমার মেয়েও মিউজিকের সাথে আছে, একদমই মানে মিউজিক, এবং আমার পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে শুরু করে সবাই। এবং আমি এতটাই ব্লেসড যে আমার বাবার দিকে সবাই মিউজিক করেন, আমার মার দিকে অলমোস্ট সবাই মিউজিক করেন। তো এইরকম ফ্যামিলি আমার মনে হয় না বাংলাদেশে আর আছে। ভেরি অনেস্টলি আমার কথা যদি আমি পার্সোনালি বলি, আমার বাবার দিকের মিউজিক কম্পোজার্স যারা আছেন প্রত্যেকেই ওয়েল এস্টাবলিশড, ওয়েল নোন। মার দিকে আছেন সবাই সবাইকে চেনে। তো এখানে এসে না প্রেশারটা অনেক, মানুষের একটা এক্সপেকটেশন থাকে এবং সেটা মিট করা খুব ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা নিজেই এমন একজন মানে ব্যক্তিত্ব, ওনার সাথে যখন কেউ মানে আমাকে কম্পেয়ার করে আমার রীতিমতো লজ্জা লাগে। কারণ এই সেন্সে যে আমি অ্যাবসোলুটলি আই এম নট দ্যাট ট্যালেন্টেড, অ্যাবসোলুটলি নট। এবং আমি এটা খুব প্রাউডলি বলি, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। সবার সব গুণ থাকে না। আমার বাবা যেটা, সেটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম, অ্যান্ড আই এম সো ব্লেসড আমি আমার বাবার সন্তান। কিন্তু ডেফিনেটলি বাবার ওই গুণ আমি পাইনি। হ্যাঁ, আমার যেটা আছে সেটা আমার মিউজিক্যাল ট্যালেন্ট কিছুটা আছে, সেটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করি। কিন্তু কখনো আমার এই দৃষ্টতাও হবে না যে আমি আমার বাবার সাথে কম্পেয়ার করবো বা চিন্তা করবো যে ওনার মতো কিভাবে হওয়া যায়। আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু। সেটাই। মানুষ বলে যে মানে বাবার মতো মেয়েরা হলে অনেক লাকি হয়। আপনি কিন্তু আপনার বাবার মতোই, মানে মনে হয় যে মুখখানা বসানো আপনার। সেক্ষেত্রে কি বলবেন? না, আমি ইউজুয়ালি শুনি বাবার সাথে মিল আছে, এটা শুনি। এটা আমার হাজবেন্ড অনেক বলেন। আমার হাজবেন্ড বলেন যে তোমার হাসি, তোমার কিছু কিছু এক্সপ্রেশন বাবার মতো। আবার আমার মায়ের সাথে আমার অনেক মিল। সো মিক্সড শুনি। তবে বাবার সাথে শুনলে আমার কাছে একটু মজাই লাগে, এই সেন্সে মজা লাগে যে আব্বুর কিছু জিনিস আমি নিজে খুব পছন্দ করি। যেমন আমার বাবার হাসিটা আমার খুব ভালো লাগে। তো হয়তো যেহেতু আমি খুব পছন্দ করি দেখে ওই ফিচারগুলো আমার ভিতরে হয়তো কোনো না কোনোভাবে সাবকনশিয়াস মাইন্ডে চলে আসে, হতে পারে। সো ডেফিনেটলি আছে। আমি একটু আবার আপনার একটু পিছনে ফিরে যেতে চাই। আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা মায়ের সেপারেশনের ওই সময় কি মা মানে অসুস্থ ছিলেন? হ্যাঁ, আমার মা ঠিক ট্রান্সপ্লান্ট করে আসলেন 1996-এ আমার মা ট্রান্সপ্লান্ট হয়। আমার 1997-এ বাবা মায়ের সেপারেশনটা হয়। তো ওইটা আমার জন্য একটা ডিফিকাল্ট টাইম ছিল, খুবই ডিফিকাল্ট টাইম ছিল। এই সেন্সে বয়স একদমই কম এবং স্কুলে পড়ি। সো বাবা তো 97-এ হি মুভড আউট। তো ওই সময়টা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল যে মা যেহেতু এখন যেমন ট্রান্সপ্লান্ট সম্পর্কে মোটামুটি একটা এক্সপার্ট হয়ে গেছি, এই সেন্সে যে মাকে দেখেছি, নিজে ট্রান্সপ্লান্ট করেছি, এখন একটা জানি যে কিভাবে লাইফটা হয়। সেই সময় একটা বয়স কম ছিল, আর তখন ইন্টারনেটের যুগও নেই, তখন এত আগে। সো আসলে ট্রান্সপ্লান্টের পরে মাকে কিভাবে টেক কেয়ার করবো, কী করবো, ওগুলো নিয়ে আমি খুবই নার্ভাস ছিলাম এবং ভয়ও কাজ করতো। তো ওই সময়টা আসলে আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল এবং মাথার মধ্যে একটা ছিল যে টাকার একটা টেনশন। স্বাভাবিকভাবে আমার মা অনেকগুলো টাকার ওষুধ খেতেন, তো ওটার একটা টেনশন অল্প বয়সে আমার মাথার মধ্যে ঢুকলো যে কিভাবে আমার মানে পড়াশোনা তাড়াতাড়ি শেষ করে কিভাবে জবে ঢুকবো বা কিভাবে কি করবো, আর্নিংয়ে যাওয়ার একটা ব্যাপার। সো ওই টাইমটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট আমার জন্য। এবং আমি
ও লেভেল দেওয়ার পরই কিন্তু আমি আমার স্কুলে, আমি বিআইটি স্কুলে পড়তাম, ওখানেই আমি ফ্রেঞ্চ টিচার হিসেবে জয়েন করি, কারণ আমি ফ্রেঞ্চ আবার খুব ভালো ছিলাম। তো ওখানে টিচার হিসেবে জয়েন করি, তো আমি টিচিং করছিলাম, সো আমি পার্ট টাইম পড়াচ্ছিলাম, আবার অ্যাট দ্য সেম টাইম আমি এনএসসিতে পড়ছিলাম। সো ইউনিভার্সিটি ক্লাস, মাঝখানে আবার এসে আমি স্কুলে ক্লাস নিচ্ছি, আবার গিয়ে আমি আবার নিজে ক্লাস করছি, এরকম করে খুব হেক্টিক একটা টাইম গেছে আমার। ইন দ্য মিন টাইম আবার আমি ওই যে ভার্জিন থাকতাম তখন আমি ওই শোটা শুরু করলাম, তো খুবই ব্যস্ত থাকতাম। তারপরে ওই সময়টাতেই আবার পেন্টাগনে জয়েন করলাম, তো আমি মোটামুটি জাস্ট মিডিয়াতে একদম পুরো ফুললি ইনভেস্টেড, আবার ওইদিকে পড়াশোনাও করছি, তো এভাবে করে আমার লাইফটা গেছে ওই সময়টা। সো ইট ওয়াজ এই টাইমগুলো ম্যানেজ করা আসলে কিভাবে করতেন? মানসিক শক্তি পেতেন কোথায়? বললেন যে একটু ভেঙে পড়েছিলেন। ভেঙে পড়েছিলাম, এটা এখন রিয়েলাইজ করি, তখন কিন্তু বুঝিনি। তখন আমি পাগলের মতো কাজ করতাম, আমার বয়স অনেক কম ছিল, তো ধাক্কা খেয়েছি অনেক কম বয়সে বলেই হয়তো আমার ম্যাচুরিটিটা ধাপ করে বেড়ে গেছে, এটা হতে পারে। এবং আমার মাথায় তখন ছিল যে আমাকে কাজ করতে হবে। এবং এখন এসে আই ডোন্ট নো ইফ ইউ উইল বিলিভ দিস, যে আমি এত বছর মানে এত বুড়া হয়ে এসে এই বয়সে এসে আমি রিয়েলাইজ করেছি যে ওই সময়টা আমি অনেক স্ট্রাগল করেছি, যেটা আমি প্রসেস করতে দেইনি নিজেকে। মানে ব্রেইনে হয়তো রেজিস্টার করেছি যে আমি কষ্ট করছি বা কষ্ট পেয়েছি, তখন আমার মাথায় ছিল কাজ করব, কিভাবে কাজ শেষ করা যায়, কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায়। ওই ব্যস্ততাটা আমি পর্যন্ত একদম ট্রান্সপ্লান্টের আগ পর্যন্ত নিজেকে রেখেছি, এবং এখন এসে আমি মনে হয় একটু স্লো ডাউন করেছি। তো মেবি ওটা অন্যরকম একটা ধাক্কা ছিল, যেটার ফোর্সে আমি হয়তো অনেক কাজ করেছি, নিজেকে অনেক ব্যস্ত রেখেছি। সেটা আমার হোস্টিংয়ের ক্ষেত্রে হোক, গান করার ক্ষেত্রে হোক, চাকরি করার ক্ষেত্রে হোক, আমি জাস্ট নিজেকে সবসময় অকুপাইড রাখতাম। নিজের উপলব্ধির জায়গাটা নিয়ে একটু শুনতে চাই। আম্মু ট্রান্সপ্ল্যান্টের পরে তো আমার বয়স একটু কম ছিল, এবং আমার মায়েরও বয়স কম ছিল সে সময়, স্বাভাবিকভাবেই। তো তখন আসলে বোঝার ক্ষমতাটা তো ছিল না, এতই ছোট ছিলাম। এখন যখন আমার ট্রান্সপ্ল্যান্টের পরে আমি আমার হাজব্যান্ডকে আমার পাশে পাই, আমার মেয়েকে দেখি, আমি বুঝি যে আমার মেয়ে কাছাকাছি বয়স আমার সাথে তখন ওই সময়টা। তো আমার মা, মানে আমার মেয়ে যেটা ফিল করেছে আমার ট্রান্সপ্ল্যান্টের সময়, যেমন আমার ট্রান্সপ্ল্যান্টের দিন আমার মেয়ের জ্বর চলে এসেছে, ও বমি করছে, ওর জ্বর, মানে ও যে টেনশনে, ও যে আমাকে নিয়ে টেনশনে আছে, সেটা কিন্তু ওর মানে ফিজিক্যালি ওর সেটা দেখা দিয়েছিল সেভাবে। আমিও কিন্তু সেরকম সিমিলার একটা সিচুয়েশন ছিলাম আমার যখন ট্রান্সপ্ল্যান্ট হয়। কিন্তু আমি ট্রান্সপ্ল্যান্টের ঘটনা শুনবো, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে শুরুতে যখন মানে উপলব্ধি করা যায় কি কি ধরনের সিচুয়েশনগুলো আছে, যারা এই ধরনের রোগের সাথে ভুগছেন তারা যেন সচেতন হতে পারেন। পলিসিস্টিক কিডনি ডিজিজটা না, এটা তো জেনেটিক। তো আমার মায়ের ছিল দেখে আমার জন্মগতভাবে আমার মার কাছ থেকে পেয়েছি। কোনো সিমটম থাকে না, হঠাৎ করে কোনো সিস্ট যদি বার্স্ট করে তখন সিভিয়ার পেইন, যেটা আমার হয়েছিল 2005 বা 2006 দিকে। হঠাৎ আমার প্রচণ্ড ব্যথা, আমাকে হসপিটালাইজ করতে হলো, এবং তখন আমার টেস্ট করতে গিয়ে দেখা গেল যে আমার পলিসিস্টিক কিডনি মায়ের মতো আছে। তো আমার মায়ের এরকম হতো, মাঝে মাঝে সিভিয়ার ব্যথা হতো। আমার মায়ের কিন্তু এরকম 1988-এ এসে ধরা পড়লো। মা তখন তো বেঁচে ছিলেন? আমার যখন হ্যাঁ, আমার মা তো মারা গেলেন 2016-এ, তো আমার 2006-এ ধরা পড়েছে। তো ওইটাই যে হঠাৎ করে যত পেন আসতে পারে। সো পলিসিস্টিক কিডনিটা আসলে যদি ফ্যামিলিতে কারো থেকে থাকে, তাহলে তার সন্তান বা তার ফ্যামিলি মেম্বারদের টেস্ট করানো বেটার, তাহলে আগে থেকে জানা যাবে। আর এটা এমন একটা বিষয় যে পলিসিস্টিক কিডনিটা না ইভেন্চুয়ালি নষ্ট হয়ে যাবে, এটা মানে কোনো প্রিভেন্টিভ কোনো মেজার নাই আসলে। আজ অথবা কাল একটু সময় লাগতেও পারে, অনেকে তাড়াতাড়ি হয়, অনেকের ইউজুয়ালি দেখা যায় যে 60 বছরে গিয়ে পলিসিস্টিক কিডনি, অনেকের 60 ইয়ার্সে গিয়ে হয়, বাট আমার যেমন অনেক আগে হয়ে গেছে, ইন মাই লেট 30s হয়েছে। সো এইটুকু আর কি, এক একজনের এক এক সময় হয়, সেটাই। তারপরে কখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন প্রতিস্থাপন করতে হবে? ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা এসছে যখন আমার কিডনিটা একদমই ফাংশন করছে না, 2019-এর দিকে এসে আমার মানে ক্রিয়েটিনাইন লেভেল যেটা বলে ওইটা বেশ হাই হয়ে গেল, এবং তখন থেকেই কিন্তু মানে আমার ফিস্টুলা যে অপারেশনটা করে সেটা করে আমার ওই যে ডায়ালাইসিস শুরু করার কথা, এবং এর মধ্যে চলে আসলো কোভিড। তো একটু ভয়ে ছিলাম, বাট লাকিলি কোভিড টাইমটা আমি পার করতে পেরেছি, কিন্তু 2021-এ এসে আমার কিন্তু ডায়ালাইসিস শুরু করতে হয়েছে। সো ডায়ালাইসিস অসম্ভব কষ্টকর একটা প্রসিডিওর আমার কাছে, মানে আমি জানি সেটা। তো যাই হোক, ওই কষ্টকর টাইমটা পার করে এসে ট্রান্সপ্ল্যান্টটা আলহামদুলিল্লাহ করতে পেরেছি, এখন মোটামুটি সুস্থ আছি। সো প্রতিস্থাপনের সময় আমরা আগে সিনেমা নাটকে শুনতাম যে কিডনি লাগবে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অনেক মানে নাটকীয় যে ব্যাপারগুলো থাকে, সেটা বাস্তব জীবনে কেমন হয়? নাটকীয় তো শুধু না, এটা অ্যাকচুয়ালি হরর। আমার মনে করি যে এত
কষ্টকর এবং যেই ফ্যামিলিটা আসলে একটা ট্রান্সপ্ল্যান্টের সিচুয়েশন দিয়ে যাচ্ছে তাদের লাইফে যে কত ডিফিকাল্ট। আমি যেমন আমার ট্রান্সপ্ল্যান্টে নিজে তো কষ্ট পাচ্ছি, ডায়ালিসিসের সময় আমি কষ্ট পাচ্ছি, ডায়ালিসিস করছি, কিন্তু একটা ফ্যামিলিতে যখন কেউ ডায়ালিসিস করে সেই পরিবারটার উপরে কী পরিমাণ প্রেশার যায় সেটা শুধু সেই ফ্যামিলিটাই জানে। এমন অনেক ফ্যামিলি আছে যেখানে হয়তো একজন ডায়ালিসিস করছে, কিন্তু ওই যে বাই রোটেশন যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া সপ্তাহে 3 দিন করে 4 ঘন্টা করে একবার, এটা কিন্তু অনেক স্ট্রেসফুল। বাকি মেম্বারদের উপরেও কিন্তু অনেক স্ট্রেস পড়ে। শুধু যে ডায়ালিসিসে যাচ্ছে তার তো শারীরিক মানসিক কষ্ট বাকি সবার। এবং কিডনি একটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার যদি খুব মানে ফরচুনেট হয়, কেউ যদি ফ্যামিলি থেকে দিতে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে বাইরে থেকে কাউকে নিয়ে আসা, এবং সেটাও আবার ইলিগালের ব্যাপার আছে, বিকজ ইটস নট রিয়েলি মানে আমাদের দেশে বা ইভেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও কিন্তু এটা মানে একটা প্রসেস আছে, বাইরের যে কারো কিডনি নিতে পারবে না, তো ফ্যামিলি মেম্বার অথবা হাজব্যান্ড হতে পারবে, বা হাজব্যান্ড বা ওয়াইফ মানে স্পাউস। তো এই সিচুয়েশনগুলো কিন্তু খুব ডিফিকাল্ট মিট করা, কারণ কোন মেডিকেল অনেক টার্ম আছে যেগুলো মিলতে হয়। হ্যাঁ অবশ্যই, ওটা তো আছেই। ওটা মিললেও দেখা যায় যে ফ্যামিলিতে অনেকেই দিতে চায় না, তখন বাইরে থেকে খুঁজে বের করা, এবং সে মানে এটা অনেক ডিফিকাল্ট একটা প্রসেস। আপনাকে কিডনি পরে দান করেছে কে বা আমার ফ্যামিলি থেকেই আমি কিডনি পেয়েছি। আমার সেকেন্ড কাজিন, ও আমাকে কিডনি দিয়েছে। তো আমরা চেন্নাইতে গিয়ে ট্রান্সপ্লান্টটা করি, ওখানেও বেশ ডিফিকাল্ট সিচুয়েশনই ফেস করতে হয়েছে, ইভেন দো আমরা ফ্যামিলি মেম্বার্স, বা তারপরেও অনেক পেপার্স লাগে, যেগুলো মানে ফ্যামিলি হলেও তো প্রুফ করতে হবে ফ্যামিলি, অনেক পেপার্স লাগে, অনেকগুলো টেস্ট দিয়ে গো থ্রু করতে হয়, এখানে কিছু টেস্ট করে গিয়ে ওখানে কিছু টেস্ট করা। তারপরে আমার নিজের আরও কিছু প্রবলেম ছিল, সেগুলোর জন্য আমার একটা হসপিটালে প্রথমে ঝামেলা হয়, তারপরে আমি আরেকটা হসপিটালে যাই। তো ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। আমি একটা সময় তো প্রথম ডক্টর যেমন বলে দিয়েছে আমার একটা লাং কন্ডিশন আছে, ওটা এখনও আছে। প্রথম ডক্টর বলে দিয়েছিল এটা আমরা এই রিস্কটা নিতে চাই না, তোমার লাং কোল্যাপস করতে পারে ট্রান্সপ্লান্টের সময়। তো প্রথম হসপিটাল আমাকে ক্যান্সেল করে দেয়। তো তখন আমার কান্নাকাটি, আমার মনে হয় কোনোদিন ট্রান্সপ্লান্ট করতে পারবো না, এই ডায়ালাইসিস করে করে আমাকে মানে যেই কষ্ট ডায়ালাইসিসে, তো খুব কষ্ট লেগেছিল, কান্নাকাটি, মন খারাপ। পরে ফর্চুনেটলি আমি আরেকটা হসপিটালে যাওয়ার পরে ওখানে ডক্টর বলে যে আমরা করতে পারবো, এটা সম্ভব। তো আল্লাহ করে হলো আর কি, এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ওই ডক্টরের কাছে আমি খুবই কৃতজ্ঞ, মানে আমার এই ট্রান্সপ্লান্টটা না হলে হয়তো হতোই না। এবং ব্যয়বহুল একটি বিষয়। অ্যাবসলিউটলি, অনেক ব্যয়বহুল। এবং আমার তো আসলে রেগুলার ট্রান্সপ্লান্ট যে খরচ তার থেকে অনেক বেশি, কারণ আমার দুটো হসপিটালে আমার আরও কিছু ইস্যুস আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজে যেটা হয়, এটা খুব বেসিক মেডিকেল টার্ম। ইউজুয়ালি যখন কেউ ট্রান্সপ্লান্ট করে কিডনি, তার কিন্তু দুটো কিডনি তো তাদের আছেই, জাস্ট নিচে কেটে পেটের মানে নিচে কেটে আরেকটা এক্সট্রা কিডনি বসিয়ে দেওয়া হয়, কিডনি কিন্তু রিমুভ করা হয় না। আমাদের ক্ষেত্রে আমাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাদের কিডনিগুলো সিস্ট হয়ে লার্জ হয়ে যায়, সো আমাদের কিডনি রিমুভ করতে হয়, সেটা ইটসেলফ ইজ এ হিউজ মানে একটা সার্জারি। তো আমার কিন্তু সেটা করতে হয়েছে, আমার 5 ঘন্টা ধরে একটা মানে কিডনি রিমুভ করা হয়েছে। সো এটা ইটসেলফ অনেক এক্সপেন্সিভ এবং রিস্কি একটা প্রসিজার। সো সেই 5 ঘন্টা ধরে আমার একটা কিডনি রিমুভ করা হলো, তারপরে আমার সার্জারি হলো। সো অনেক ধরনের অনেকগুলো ইস্যু ছিল, যেটা মিট করতে গিয়ে ব্যয়বহুল তো ডেফিনেটলি হয়ে গেছে সিচুয়েশনটা। ওই সময়কার আপনার মানসিক অবস্থা, এবং যেহেতু মেয়ে ছোট ছিল, ওকে বোঝানো, ওই সময়গুলো কেমন কেটেছে? ফয়সাল ভাইয়ের কথা যদি বলি, উনি আই এম সো লাকি। আমার হাজব্যান্ড, আমি হাজব্যান্ডের কাছে সত্যি কৃতজ্ঞ এই সেন্সে যে আমি তো আমার মাকে দেখেছি ট্রান্সপ্লান্টের পরের ফেজটাই, আমার যে কী পরিমাণ কেয়ার দরকার ছিল। হয়তো আমার মা অনেক লাকি, আমার মা মানে আমার খালারা সবসময় পাশে ছিলেন, তারপরও হাজব্যান্ড তো হাজব্যান্ড বা স্পাউস তো স্পাউস। আমার হাজব্যান্ড আমার পাশে যেভাবে থ্রু আউট পুরোটা সময় ছিলেন, আমি তো দেখেছি আমার বাবা আসলে সেই সময়টা ছিলেন না। তো আমি জানি ওই সময়টা কত ডিফিকাল্ট ছিল আমার মার জন্য। এখন রিয়েলাইজ করি যে নিজে যেহেতু এই প্রসেসটা দিয়ে যাচ্ছি, আমি অনেক লাকি। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ নক অন উড আমার সাথে ছিলেন। আমার মানে সবচেয়ে বড় কথা একটা মেন্টাল সাপোর্ট, এটার উপরে মনে হয় আর কিছু থাকে না। ওয়েন ইউ নো দ্যাট সামবডি ইজ দেয়ার, যে মানে প্রতিটা মুহূর্তে পাশে আছে। আমি এই জায়গা থেকে আবার শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি। আমরা শুনছি আলিফ আলাউদ্দিনের গল্পগুলো, আপনারা আমাদের সাথে থাকুন। জীবনের সংগ্রামগুলো আমাদেরকে শেখায় যে আশা হারালে জীবন থেমে যায়, তাই কোনো কিছুতেই আশা হারানো যাবে না। এই সংগ্রামই আমাদেরকে
মানে সঠিক মানুষ হিসাবে গড়ে তোলে। তাই আবারও চলে যাচ্ছি গল্পে, আমাদের জীবন থেকে নেয়ার আজকের অতিথি আলিফ আলাউদ্দিন। আমি যে গল্পে ছিলাম, আপনার মানে হাজবেন্ডের কথা হচ্ছিল, তিনি ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং বলেই আপনি এত জলদি আর কি নিজেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছেন। শুনি একটু গল্পগুলো। ডায়ালিসিস থেকে শুরু করে আমাদের অনেক ডিফিকাল্ট একটা সময় এই সেন্সে গেছে যে আমি জব করছি, আমি থ্যাঙ্কফুল সেই সময় আমি যেখানে জব করতাম সেই অফিস আমাকে সেই সময়টা দিয়েছেন। আমার ট্রান্সপ্লান্টের সময় কিন্তু আমার অফিস আমাকে পে করে গেছেন, আমি কিন্তু দেশে ছিলাম না। তো ডেফিনেটলি এগুলো মেনশন করতে হয়, কারণ আমরা সবসময় নেগেটিভ বলি, আমাদের পজিটিভগুলো বলা উচিত। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল আমার অফিসের কাছে। আমার হাজব্যান্ডের জন্য এটা খুব ডিফিকাল্ট একটা টাইম গেছে এই সেন্সে যে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে যেভাবে ভেঙে পড়েছি এটা টেক কেয়ার করা, তারপরে এতগুলো ফাইন্যান্সেস হ্যান্ডেল করা, কারণ অনেক এক্সপেন্সিভ ছিল পুরো ব্যাপারটাই, সব কিছু নিয়ে। এবং তারপরে আবার আমি হয়তো কান্নাকাটি করছি, মন খারাপ করছি, আবার হয়তো খিটখিটা হয়ে গেছি, কারণ এত ওষুধ খাচ্ছি, এত বডির উপর দিয়ে যে পরিমাণ প্রেশার যাচ্ছে, অ্যান্ড হি হ্যাড টু হ্যান্ডেল এভরিথিং। সো থ্যাঙ্কফুল আমি আমার হাজব্যান্ডের কাছে। এখনও আমাদের 20 বছর গেল বিয়ের, খুব রিসেন্টলি। সো জানি না কিভাবে হয়েছে সম্ভব, আমি জানি না। আমার কাছে অদ্ভুত সময় মনে হয় যে মনে হয় কিছুদিন আগে বিয়ে হলো, এখন আবার এত কিছু দিয়ে লাইফে গো থ্রু করেছি, আবার এখন একটু ভালো আছে হয়তো, জানি না। আমার কাছে খুব অবিশ্বাস্য হয় যে মেঘের পরে মেঘ কেটে গিয়ে সূর্য ওঠে, এখন আপনার সেই সময়টা চলছে। মেয়ে ফিওনার কথা একটু শুনতে চাই, ও কিভাবে ওই সময়গুলো আপনাকে, মানে ও তো নিজেই একজন ছোট, ও নিশ্চয়ই বুঝতে দেয়নি আপনাকে যে ও ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। না, ও খুব চাপা, ও বুঝতে দেয়নি। যেমন আমি যেটা বলছিলাম যে ট্রান্সপ্লান্টের সময় ও অসুস্থ হয়ে গেছিলো, আমার ট্রান্সপ্লান্টের সময় বুঝতে দেয় না। তারপরে আমার ডায়ালিসিসের সময় আমি যেহেতু আমার বুকে একটা ক্যাথেডার লাগানো ছিল, তো আমার ওই ক্যাথেডার দিয়ে আমার ডায়ালিসিস হতো। তো আমি প্রপার নর্মালি যেভাবে মানুষ শাওয়ার করে, আমি তো সেভাবে শাওয়ার করতে পারতাম না। তো দেখা যেত আমার হাজব্যান্ড আমার চুল ধুয়ে দিচ্ছে। সো মানে ওইটাই আমি বলছিলাম আমার হাজব্যান্ডের কাছে আমি কতটা গ্রেটফুল। বা অন্য কেউ হয়তো অনেক সময় বাসায় মেড করে দিত, বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই আমাকে চুল ধুয়ে দিত। আর আমার মেয়ে আমাকে মাঝে মাঝে গোসল করিয়ে দিত। তো ওর কত ছোট বয়স, কিন্তু তখনও মানে আই ফিল, এগুলো বললে আমি খুব ইমোশনাল হয়ে যাই, তবে এইসব ব্যাপারে খুব একটা কথা বলতে চাই না। কিন্তু এখন যখন মনে করি যে মানে এটা কিন্তু এভাবে হয়তো আমাদেরকেই প্রথম বলছেন এই কথাগুলো, আমরা শুনি মানে আসলে ইমোশন গল্পগুলো। হ্যাঁ, আমার মানে আমি খালি চিন্তা করি যে ওর এত ছোট বয়সে, ও তো মানে ডায়ালিসিস করেছি তাও 3 বছরের বেশি হবে। ওই রকম সময় আরও ছোট, ওই সময়টা ওর উপর দিয়ে কেমন গেছে যে ওর মাকেও দেখছে একদম দুর্বল অবস্থায়, আমি শাওয়ার করতে পারছি না ঠিক মতো, ও আমাকে শাওয়ার করিয়ে দিচ্ছে। তো ওই টাইমটা আসলে মানে আমার জন্য অসম্ভব, কি বলবো, মানে ইমোশনাল একটা জায়গা। আর ট্রান্সপ্ল্যান্টের পরে এসে আমার এখনো মনে আছে, আমি ট্রান্সপ্ল্যান্ট করে আমি চেন্নাইতে, আমি যখন হসপিটাল থেকে আমাদের একটা বাসা ছিল। কতক্ষণের ছিল ওই অপারেশনটা? ট্রান্সপ্ল্যান্টটা আমার 4 ঘন্টার ছিল। ট্রান্সপ্ল্যান্ট থেকে করে আমি আইসিইউতে না পোস্ট কেয়ারে ছিলাম 8-10 দিনের মতো। তারপরে আমি বাসায় চলে এসেছি এবং সেই বাসাটা পুরো স্যানিটাইজ করে আমার রুম টুম সবই করা হয়েছে। বাসায় একটা রেন্ট করেছিলাম। তো আমার মনে আছে এখনো যে আমি যখন বাসায় আসি, আমার মেয়ের চেহারাটা, ও যে আমাকে দেখে, ও যে আমাকে হাগটা দিল, ওটার একটা ছবিও তুলে রেখেছিলাম যে ওর যে এক্সপ্রেশন, ও যে আমাকে দেখে কতটা খুশি হয়েছে। এবং আমি রিলেট করতে পেরেছি, কারণ আমার মায়ের ট্রান্সপ্লান্টের পরে আমি ঠিক এই ফিলিংটা আমার ছিল যে আমার মা বেঁচে আছে, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে সন্তানের কাছ থেকে মাকে একটা টাইমে মানে আলাদা হয়ে থাকা বেশ অনেকক্ষণ, বেশ অনেকটা সময়। এবং ওখানে আমার শাশুড়ি ছিলেন, শাশুড়ি আম্মা, উনি ছিলেন চেন্নাইতে। তা ও দাদির সাথেই ফিওনা ছিল। আমার খালা ছিলেন ওই সময়, আমার মেজো খালা ওই সময় ছিলেন, আমার ছোট খালা গেছেন। মানে আমি সত্যি অনেক ব্লেসড, আমি বলবো যে আমার ফ্যামিলি মেম্বাররা, আমার ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ড গেছেন ওখানে আমার সাথে দেখা করতে। সাকিব ভাই, কথাটা মেনশন করতেই হয়। আমি এক্সপেক্ট করিনি যে আমার ফ্রেন্ডরা কি আমার সাথে দেখা করতে যাবে, যে কেমন আছে এটা দেখার জন্য। তারপরে ইভেন ফাইন্যান্সিয়ালি আমাকে আমার অনেকেই সাপোর্ট করেছেন। তো তার মধ্যে আমার অবশ্যই সুমন ভাইয়ের কথা বলতে হয়, আমাদের বেশ বাবা সুমন ভাই, অর্থহীন সুমন ভাই আমার অসম্ভব ভালো বন্ধু এবং বড় ভাই। তো সুমন ভাই আসলে, এটা আমি কখনো ওইভাবে বলি না, খুব কম 2-1 জায়গায় হয়তো বলেছি। আর সুমন ভাই এমন একজন মানুষ যিনি মানে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন,
আমি যদি বলি যে আমার ট্রান্সপ্ল্যান্টে যেই খরচটা গেছে তার লেটস সে 60% খরচ হয়তো উনি বের করেছেন এটা, এবং হঠাৎ করে উনি একদম মানে স্বাভাবিকভাবে আমার যেহেতু অনেক অনেক জায়গায় খরচ যাচ্ছিল, আই উড সে 50 to 60% উনি নিজে তোকে হঠাৎ করে ফোন করে তুমি টেনশন করবা না, ফাইসালকে বলো টেনশন না করতে, কোনো ব্যাপার না, আমি সব অ্যারেঞ্জ করে দিব। তো ওই জায়গাটায় না আসলে এত বড় একটা সাপোর্ট মেন্টাল এবং ফাইন্যান্সিয়াল তো বললামই, এটা একটা বড় ভাই হিসেবে মানে সবাই কিন্তু করে না, ফ্যামিলির মধ্যেও এরকম অনেক মানুষ থাকে যাদের হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা অ্যাবিলিটি করে। থাকে কিন্তু হয়তো করে না, আর ফ্রেন্ডদের মধ্যেও অ্যাবিলিটি থাকলেও সবাই করে না, আর সেখানে সুমন ভাই করেছেন এবং শুধু করেননি, মানে হি হ্যাজ অলওয়েজ টেকেন কেয়ার অফ আস, আমাদের ঠিক আছো নাকি, ভালো আছো নাকি। সুমন ভাই নিজেই এত অসুস্থ, উনি এতগুলো মানে ক্যান্সার থেকে শুরু করে এত কিছু দিয়ে লাইফে গো থ্রু করেছেন, তার মধ্যে উনি আবার আমাকে টেক কেয়ার করেছেন। তো এটা একটা বিশাল ব্যাপার, এটা আমি বলি না কখনো এইভাবে এই সেন্সে যে মানে সুমন ভাই কিন্তু মানে কখনো এটা আমার জন্য এইভাবে করেনি যে একদিন আলিফ এটা বলবে সবাইকে, সেই হিসাবে না, উনি জেনুইনলি অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ বড় ভাই এটা আমাকে এবং ফাইসালের জন্য আপনি সবসময় আপনার ছিলেন। উপলব্ধির জায়গা থেকেই বলছেন। আমি এটা তো। বলছি এই সেন্সে যে আমার কাছে মনে হয়েছে যে সুমন ভাই যেটা করেছে এটা সত্যি বলতে কেউ করে না, এবং আমি না বলবো জীবনে আই জীবনে গেট ভেরি ইমোশনাল। আমরা একটু শুনি, আমরা সুমন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে কিন্তু অর্থ দিয়েই সবকিছু হয় না। তিনি যেভাবে গাইড করে মানে মাথার উপরে আশ্রয়ের মতো বা ভরসার মতো ছিলেন, হ্যাঁ। এটা অনেক বড় একটা বিষয়। আপনি যেটা বললেন যে অনেক সময় পরিবারের মানুষেরাও সেটা করতে চায় না, যেটা বন্ধু হয়ে তিনি পাশে থেকেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা আলিফ আলাউদ্দিনের পক্ষ থেকে আমিও বলছি সুমন ভাইয়ের উদ্দেশ্যে, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়ের জন্যই আপনার একটি মানে বাঁচার আকুলতার কথা বলেছিলেন, সেই সময়ের কথা একটু শুনি। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, মা হিসেবে সন্তানের জন্যই বেঁচে থাকতে চাই, এবং হ্যাঁ বেঁচে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবসময় ভয় কাজ করে, তারপরে ভয় কাজ করে, কারণ এত বড় একটা অসুখ থেকে উঠে যতটা চেষ্টা করি আমি খুব মানে লাইভলি এবং হাসি খুশি থাকার চেষ্টা করি, এবং আমি মানুষটাও একটু খুব পজিটিভ মাইন্ডের, আমি চেষ্টা করি আর কি হাসি খুশি থাকতে, এবং তারপরেও ভিতরে একটা ভয় থাকে, কারণ এত বড় একটা মানে ধাক্কা খেয়েছি, এত বড় একটা ফিজিক্যাল ট্রমা দিয়ে গেছি, এবং মানসিকভাবে তো বটেই। তো সব সময় ভয় কাজ করে, সব সময় যে আচ্ছা ঠিক আছে কিনা, আবার 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 কোনো সমস্যা হবে কিনা। তো এই ভয়টা মনে হয় কনস্ট্যান্ট, এই ভয়টা থাকবে, তারপরেও মানে মনে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে আর কি। চলে তো যেতেই হবে আমাদের সবাইকে, কোনো মানে আগে পিছিয়ে সবাইকে তো যেতেই হবে। কিন্তু এই যে ওই সময় আর এই সময় নতুন জীবন ফিরে পাওয়া, এখন নিশ্চয়ই আপনার মধ্যে একটা মানে দার্শনিক ভাবনা কাজ করে জীবন নিয়ে, এইটা একটু শুনতে চাই। দার্শনিক ভাবনা কাজ করে কিনা জানি না, তবে আমার লাইফের অ্যাপ্রোচটা অনেক ডিফারেন্ট। আমি যেভাবে একসময় লাইফ নিয়ে চিন্তা করতাম, এখন আমি লাইফ নিয়ে অনেক ডিফারেন্টভাবে চিন্তা করি। আমি লাইফের ছোট জিনিসগুলো, ছোট বিষয়গুলো যেগুলো অন্য অনেককে নাড়া দেয় হয়তো, আমি সেগুলো ঝেড়ে ফেলেছি আমার লাইফ থেকে। যেমন আজকে আমাকে দেখতে কেমন লাগলো সেটা আমার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা আমার লাইফের আলটিমেট গোল না। আমি সুস্থ আছি কিনা এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আজকে আমার চুলটা ঠিক আছে কিনা সেটার থেকে আমি সুস্থ আছি কিনা, আমার ওষুধ আছে কিনা, আমি ঠিক মতো বেঁচে আছি কিনা, আমার মেয়ের সাথে আমার সম্পর্ক কেমন, আমি এই বিষয়গুলোতে অনেক বেশি ফোকাস করি এখন লাইফে। আমার ফ্রেন্ডদের সাথে আমার সম্পর্ক কেমন, আমি এবং ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও আমি খুব লিমিটেড হয়ে গেছি। একদম জেনুইন ফ্রেন্ড যারা, তাদের সাথে আমার রেগুলার হয়তো দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং এটা পারপাসলি ঠিক না, মানে শরীর হয়তো মন হয়তো সায় দেয় না বা কুলায় না, সব কিছু তো পসিবল হয় না এই শরীরে। তো যতটুকু পারি আমি খুব মানে ফেক সিচুয়েশন বা ফেক রিলেশনশিপ থেকে বের হয়ে এসেছি, এটা বলতে পারি। মানে দুঃসময় মানুষ যে চেনার বিষয়টা, সেটা আপনাকে অনেক বেশি শিখিয়েছে জীবন বোধ সম্পর্কে। অ্যাবসলিউটলি, এবং এটা আসলে অনেক কম বয়সেই শিখেছি। আমার মায়ের ট্রান্সপ্লান্টের সময় আমি দেখেছি অনেক কিছু, এবং তারপরেও আমি মানে এমন কিছু বিষয় দেখেছি আমার বাবা মার সেপারেশনের সময়ও বা সেপারেশনের পরেও। আমি লাইফটা আসলে অনেক অল্প বয়সে বলবো যে অনেক বেশি পরিণত হয়ে গেছে। হ্যাঁ দেখেছি এবং শিখেছি। সো সেই জন্য আমি বলবো আমার এক্সপেকটেশনও লাইফে অনেক মানে অল্প বয়স থেকেই অনেক ডিফারেন্ট ছিল। সো আমি স্মার্ট বলবো না, বলবো যে ম্যাচিওর ছিলাম। আমি অনেক আগে থেকে আমি লাইফে কার সাথে মেশা উচিত, কার সাথে মেশা উচিত না, কার সাথে
কোন জায়গাটায় আমি ব্যস্ত থাকলে কোন জায়গাটায় আমি লাইফে ডিল করতে পারবো সেগুলো আমি করতে পেরেছি, এটা আমি মনে করি। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, একটু কষ্টের কথাগুলো শুনলাম, একটু আনন্দের কথায় আসি বা অন্য ধরনের একটি বিষয় আসি। যে বলা হয় যে ক্রিয়েটিভ মানুষ যারা তারা বেশ অনেকবার প্রেমে পড়েন, সেক্ষেত্রে আপনার জীবনে কবার প্রেম এসেছে? প্রেম কয়বার এসেছে জানি না, পছন্দ ছিল একটা সময় যখন ও লেভেল দেই, তখন ওরকম সময় একটা ছেলের সাথে মানে কথা বলতাম, পছন্দ ছিল, ইট ওয়াজ লাইক এ ক্রাশ। এরপর একজনের সাথে একটা রিলেশনশিপে ইনভলভ হই। কতজন দাগ কেটেছে আপনার মনে? না, ওই একজনই যার সাথে মোটামুটি একটা রিলেশনশিপ বলা যেতে পারে, বাট দ্যাট ডিডন্ট লাস্ট লং। প্রবলেম ছিল আমাদের দুজনেরই, ওখান থেকে আসলে এটা করেনি। কিন্তু যখন ব্যান্ডে ফায়সাল আসে, তো দ্যাটস when we both realized, I think he was also in another relationship, ওরও ওখানে প্রবলেম হচ্ছিল। সো ওই সময়টা I think we both realized যে আমাদের দুজনের কম্বিনেশন বা দুজনের অ্যাটাচমেন্টটা অন্যরকম বা আমাদের বন্ডিংটা অন্যরকম। তো সেখান থেকে আসলে আমাদের ওই ভালো লাগা বা ওই জায়গাটার সম্পর্কটা শুরু। আপনাদের সঙ্গীতের যে ব্যান্ডের কথা বললেন সেই সম্পর্কে শুনতে চাই একটু। পেন্টাগন আমার মামার ব্যান্ড, এটা আমি জয়েন করি 2001 এরকম সময়। তো পেন্টাগনের বিষয়টা হচ্ছে, পেন্টাগন তো আসলে অনেক ক্লাব শোজ এবং কর্পোরেট শোজ করে, যেখানে অনেক ইংলিশ নাম্বার করতে হয়, বিভিন্ন ভাষার গান, আমরা ল্যাটিনও করতাম, তো বিভিন্ন ভাষার গান করতাম। ওখানে ফয়সাল জয়েন করে। তারপরে আমরা অনেক শো করেছি, যেখানে আমার খালা আবিদা সুলতানার ছেলে ফারশিদ আমার কাজিন, তো ও ছিল। তো মোটামুটি একটা ফ্যামিলি ব্যান্ড। তো আমার মামা, আমার কাজিন, আমার হাজবেন্ড, পাঁচজন মিলে শুরু হয়েছিল। পরে তো 8 জন হলাম আমরা, তখন আমরা একসাথে অনেক শোটাও করতাম। তো ব্যান্ডটা মাঝখানে আমি ছেড়ে দিই যখন আমি প্রেগনেন্ট হই তখন, এবং তারপরে গিয়ে আবার অনেক বছর পরে আবার ব্যান্ডে জয়েন করি কিছু দিনের জন্য। তারপরে আবার ব্যান্ড ছেড়ে দিয়েছি এই সেন্সে যে আসলে আমি রিয়েলাইজ করেছি যে আমার মাই ওয়ার্ক, কি বলবো, যেভাবে আমি কাজ করি সেটার স্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে শারীরিক সিচুয়েশনের জন্যই, স্বাভাবিকভাবে। তো আমি ওইভাবে এতটা কমিটেড থাকতে পারছি না আসলে। তো সেটার জন্য আমি এখন আবার ব্যান্ড ছেড়ে দিয়েছি। তো সোলো একটা অ্যালবাম বের করলাম খুব রিসেন্টলি। আমি এভাবে আমার মতো করে ফ্রিল্যান্স কাজ করতে চাচ্ছি। আবারও শুনবো এই প্রসঙ্গগুলোতে, আমি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি। আলিফ আলাউদ্দিন আছে আমাদের সাথে, তার জীবনের গল্পগুলো শুনছি, তার সংগ্রাম, তার সঙ্গীত জীবন নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবন থেকে নেয়ার আজকের পর্বে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলিফ আলাউদ্দিন, আপনার কাছ থেকে শুনবো যে আমি একটু আবারও প্রেমের বিষয়ে চলে যেতে চাই, কারণ দুজনের মধ্যে কে আসলে প্রথমে মানে প্রপোজ করেছিল? এটা খুব ইন্টারেস্টিং। আমরা দুজন ফোনে কথা বলতাম, তো একটা জায়গায় রিয়েলাইজ করলাম যে ওর সাথে আমার মিউজিকের টেস্ট অসম্ভব ম্যাচ করে। তো এটা আমার জন্য একটা অদ্ভুত ব্যাপার ছিল, কারণ ও কিন্তু হেভি মেটাল গিটারিস্ট। সো হেভি মেটাল একজন মিউজিশিয়ান আমরা ধরে নেই যে আচ্ছা ও শুধু মেটালিকা, মেগাডেথ এই টাইপের গান শুনে, কিন্তু ও অ্যাকচুয়ালি সব ধরনের গান শুনে। এটা আমাকে অসম্ভব, ফার্স্ট অফ অল আই ওয়াজ লাইক ওয়াও, সে সব ধরনের গান শুনে, এবং পপ থেকে শুরু করে বাংলা আধুনিক গান থেকে শুরু করে মানে সব ধরনের গান শুনে। এটা আমার কাছে প্রথম লাগলো। তারপরে আমাদের এমন একটা ব্যান্ডের গান যেটা খুব কম মানুষ শুনে, তো ওরা আমার ওই জায়গাটায় গিয়ে বন্ডিংটা হলো। আর তারপরে যেটা আমরা ফোনে অনেক কথা বলছি, বুঝতে পারছি দুজনকে পছন্দ করি। তারপরে হঠাৎ একদিন আমি অফিসে, তখন আমি জবে জয়েন করেছি, ও মানে তখন মানে ওর মাকে নিয়ে আমার মার কাছে চলে আসলো আমি অফিসে। তো এসে আমার মাকে বলেছে, তখন একদম ডিরেক্ট বিয়ের প্রস্তাব আমার শাশুড়িকে নিয়ে এসে। তো আমার মা একটু অবাক হয়েছিলেন স্বাভাবিকভাবেই। তারপরে আমার মা প্রথম কিছুদিন ওয়াজ লাইক আচ্ছা দেখি, আমি একটু চিন্তা করি, তুমি এরকম এরকম। তারপরে আবার ফয়সাল আবার আমার মার সাথে বসে কিছুদিন কনভিন্স করে 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 একটা জায়গায় আছে। আমার মা না ঠিক বলে না, আমার মায়ের ইয়েটা ছিল যে আচ্ছা একটু দেখি, না ঠিক আছে চিন্তা করি, এরকম করতে করতে তারপর মাকে তারপরে কনভিন্স করলেন, ফয়সাল করলো। তো কনভিন্স করার পরেই আমাদের বিয়েটা হলো আর কি। শুভ পরিণয়। শুভ পরিণয়। একটু গিনেস বুকে যে আপনাদের বিষয় এসেছে সঙ্গীত নিয়ে, ওই প্রসঙ্গে একটু শুনতে চাই। এটা হচ্ছে রকিন 1000 নামে একটা অর্গানাইজেশন আছে, ইটালি বেসড। তো ওরা প্রত্যেক বছর 1000 মিউজিশিয়ান নিয়ে এরকম করে 1000, ওর জন্যই নামটা, 1000 মিউজিশিয়ান নিয়ে ওরা সবসময় কনসার্ট করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে। তো কোভিডের সময় যেটা হলো যে রকিন 1000
আমি আর ফাইসাল দুজনেই অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ও জানতো না, আমি ওর জন্য অনলাইনে অ্যাপ্লাই করে, তো হি গট ইনক্লুডেড। তার কিছুদিন পরে ফাইসাল বললো তুমিও করো, এখানে তো অনেক সিঙ্গার্সও আছে, তুমিও অ্যাপ্লাই করো। তো আমিও করলাম, লাকিলি আই গট চোজেন। তো তারপরে কোভিডের সময় ওরা যেটা করলো সেটা হচ্ছে যে পৃথিবীর থেকে বিভিন্ন দেশ থেকে আর্টিস্টদেরকে কোল্যাব করে, আমার এই মুহূর্তে এক্স্যাক্ট নাম্বার মনে নেই, বাট প্রায় 3,000-এর কাছাকাছি আর্টিস্ট বিভিন্ন দেশ থেকে গ্লোবালি একটা মানে কোল্যাব করা হলো, এবং সেখানে আমি আর আমার হাজব্যান্ড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ এতগুলো আর্টিস্ট যখন একসাথে গান করে, সেটা অনলাইনে হলে তো আরও ডিফিকাল্ট, কারণ সেটাকে ম্যাচ করানো, একরকম করে গাওয়া বা একরকম করে বাজানো, এতগুলো আর্টিস্ট একসাথে অনলাইনে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, সেটা হয়েছে, আমরা অনেক ফর্চুনেট। অ্যান্ড ওটা দুবাইতে গ্লোবাল ভিলেজ একটা বড় ইভেন্ট হয়, সেখানে বিশাল বড় স্ক্রিনে, কারণ ওটা অনেকে আমাকে বলেছে আমরা ভিডিওটা দেখতে চাই, কিন্তু ভিডিওটা এত বড়, মানে ওটা টিভিতে ফিট করাতে গেলে এতটুকু হয়তো দেখা যাবে, ওরা বিশাল বড় স্ক্রিনে এতগুলো আর্টিস্টকে একসাথে কোল্যাবটা দেখিয়েছে। তো সেখান থেকে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডটা হয়েছে যে এতগুলো আর্টিস্ট একসাথে ইউনাইটেড হয়ে পারফর্ম করেছে। তো এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া, গিনেস রেকর্ডে বাংলাদেশের হয়ে আমি আর ফাইসাল আমাদের নাম লেখাতে পেরেছি। সো আই ফিল ভেরি ভেরি লাকি। অনেক অনেক অভিনন্দন এই জন্য আপনাকে এবং আপনাদের দুজনকেই। আমি একটু জানতে চাইবো যে বাবা মায়ের গানের মানে বিষয়গুলো নিয়ে, বাবার বিশেষ করে উনি সুরকার গীতিকার, সেই তার বিষয়গুলো নিয়ে আলাদা করে আপনার কোনো চিন্তা আছে কিনা, সেগুলোকে সংরক্ষণের বা কোনো কিছু? অ্যাট দিস মোমেন্ট আমি যে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করছি সেটা হচ্ছে বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার্স অ্যান্ড পারফর্মার্স সোসাইটি, যেটা BLCPS, বাংলাদেশের অনলি মিউজিক CMO। তো ওখানে আমি কাজ করছি, লাইসেন্সিংয়ের বিষয়টা দেখছি বাংলাদেশের। তো ওখানে আমার বাবার গানগুলো নিয়ে, কিন্তু যদিও আমি পুরো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, কিন্তু ওখানে আমার বাবার কাজগুলো আমি গোছানোর চেষ্টা করছি। রয়্যালটি কালেকশনের যে ব্যাপারটা আমার বাবার, সেদিকটা দেখছি। আবার আরও অনেকগুলো কাজ আছে, তবে আমার যেমন এখন ছোট ছোট করে করছি, তবে ইভেন্চুয়ালি ইচ্ছা আছে বড় করে করার। আমার বাবার জন্মদিন এবং মৃত্যুদিন দুটো দিনই আমি চেষ্টা করি যে আব্বুর কিছু গান নতুন করে নতুন জেনারেশনের আর্টিস্টদেরকে দিয়ে আনপ্লাগড ভার্সনে করানো, সো দ্যাট ওই হ্যাবিটটা হয়। আমার বাবার যে ব্যাপারটা হয়েছে যে আব্বুর গানগুলো কিন্তু অনেক কঠিন, হুটহাট করে গেয়ে ফেলা যায় না। কিছু গান আছে সেটা সবাই গায়, ঠিক আছে, কিন্তু আব্বুর গান যদি গাইতে হয় খুব ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করছি, এনকারেজ করছি ইয়াঙ্গার জেনারেশনকে যেন গিটার দিয়ে পিয়ানো দিয়ে বসে নিজের মতো সহজভাবে নিজের মতো গাওয়া। তো 3বার করা হয়েছে, গত বছরও করেছি, তো এবছরও আমার প্ল্যান আছে। তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি যেটা একটা বড় আকারে কিভাবে করা যায়, এটা একটা প্ল্যান চলছে। গানের প্রসঙ্গ যখন আসলো এবং আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী হলো আমাদের আজকের অতিথি, একটু গান না শুনলেই হবে না। আমরা একটুখানি বাবার গান থেকে বা আপনার পছন্দের কোনো গান থেকে একটু শুনতে চাইবো। কাগজ আছে, কলম আছে, লেখার ভাষা নাই, কেমন কইরা মনের কথা তোমারে জানাই। তুমি আছো চট্টগ্রামের জাহাজ বন্দরে, কত রঙে রঙ্গিলা মন নঙ্গর করে বন্ধুরে। আর কি তোমার পাওয়ার আশা নাই? কাগজ আছে, কলম আছে, লেখার ভাষা নাই, কেমন কইরা মনের কথা তোমারে জানাই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদের জন্য কিছু বলবেন? থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। জীবন থেকে নেয়া অনুষ্ঠানটি আশা করি আরও আস্তে আস্তে অনেক সাকসেসফুল হবে, অলরেডি খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার কথা চিন্তা করার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। আর দর্শক যারা অনুষ্ঠান দেখলেন এতক্ষণ, অনেক ধন্যবাদ আপনাদেরকেও, পুরোটা সময় হয়তো ছিলেন সেটার জন্য। এবং আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে বাংলা গান শুনবেন এবং শেয়ার করবেন। দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আলিফ আলাউদ্দিনের জীবন আমাদেরকে শেখালো কি করে হাসি মুখে জীবনকে অতিক্রম করা যায়। এই ছিল আজকের গল্প। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন সকলে।